হ্যালো বন্ধুরা, জীবনের প্রতিটা গল্পেরই কিন্তু দুটো দিক থাকে, কিছু ভালো তো কিছু মন্দ। কিছু মুহূর্ত আমাদের মুখে হাসি ফোটায়, আবার কিছু মুহূর্ত দেয় বুক ফাটানো যন্ত্রণা। কিন্তু হাজার কষ্টের মাঝেও যে মানুষটা ছায়ার মতো পাশে থাকে, সেই তো আপনার আসল আপনজন। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কোরিয়ান সিনেমার জগতের অন্যতম সেরা রোম্যান্টিক মুভি আ মোমেন্ট টু রিমেম্বার। আইএমডিবিতে এর রেটিং 8.2, আর এই মুভিটি কিন্তু আপনাদের ইমোশনের 12টা বাজিয়ে দেবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আমাদের মিষ্টি নায়িকা জিনকে দেখি। বেচারি স্টেশনে বসে ঘন্টার পর ঘন্টা তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে, কিন্তু সময় গড়িয়ে গেলেও সেই ধোঁকাবাজ বয়ফ্রেন্ড আর আসে না। শেষে বিরক্ত হয়ে জিন একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। জিন সোজা চলে যায় একটা সুপার শপে। সেখানে গিয়ে সে একটা কোল্ড ড্রিঙ্ক কেনে, কিন্তু সে ছিল বেশ ভুলোমনা স্বভাবের। কোল্ড ড্রিঙ্কটা কাউন্টারেই ফেলে রেখে সে দোকান থেকে বেরিয়ে যায়। বাইরে যাওয়ার পর হঠাৎ তার মনে পড়ে যে ড্রিঙ্কটা তো সে ফেলেই এসেছে। সে তড়িঘড়ি করে দোকানে ফিরে গিয়ে দেখে এক রাফ অ্যান্ড টাফ হ্যান্ডসাম ছেলে যার নাম চুলসু দোকান থেকে বেরোচ্ছে, আর তার হাতে একটা কোল্ড ড্রিঙ্ক। জিন টেবিলের দিকে তাকিয়ে দেখে সেখানে কোনো ড্রিঙ্ক নেই। ব্যাস, জিনের তো মেজাজ তুঙ্গে। সে ভাবলো এই ছেলেই তার ড্রিঙ্কটা মেরে দিয়েছে। জিন কোনো কথা না বলে ছেলেটার হাত থেকে কোল্ড ড্রিঙ্কটা ছিনিয়ে নেয় এবং এক নিঃশ্বাসে সেটা সাবার করে দেয়। শুধু তাই নয়, ছেলেটার মুখের উপর একটা ঢেকুর তুলে ভাব দেখায়, কেমন দিলাম। এরপর বাড়ি ফেরার পথে জিনের হঠাৎ মনে পড়ে সে দোকানের কাউন্টারে তার মানিব্যাগটাও ফেলে এসেছে। দৌড়ে সে যখন দোকানে ফিরে যায় তখন দোকানদার তার মানিব্যাগটা ফেরত দেয়, আর সাথে তার কেনা সেই কোল্ড ড্রিঙ্কটাও। তখন জিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে আসলে ভুল করে ওই অচেনা ছেলেটার কোল্ড ড্রিঙ্কটা খেয়ে ফেলেছে। ইস, কি লজ্জা। পরদিন জিন তার বাবার সাথে তাদের কনস্ট্রাকশন সাইটে যায়। তার বাবা একজন বড় বিল্ডার। সাইটে গিয়ে জিনের সাথে আবার দেখা হয় সেই কোল্ড ড্রিঙ্ক হিরোর চুলসুর সাথে। চুলসু আসলে একজন তুখোড় কার্পেন্টার ছিল, তার কাজ ছিল নিখুঁত। সে সেখানে অন্য মিস্ত্রিদের বোঝাচ্ছিল যে তারা একটা জিনিস ভুলভাবে তৈরি করছে, যা বেশি দিন টিকবে না। চুলসু কাজ জানতো বলে তার দাপটও ছিল দেখার মতো। জিন দূর থেকে অবাক হয়ে ছেলেটাকে দেখছিল। একদিকে সেই কোল্ড ড্রিঙ্ক কাহিনী, আর অন্যদিকে এই রাফ অ্যান্ড টাফ মিস্ত্রি। জিনের মনে হচ্ছিল সে এই রাফ অ্যান্ড টাফ ছেলের প্রেমে পড়ে যাচ্ছে। সাইটে মিস্ত্রিদের সাথে চিল্লাচিল্লি করার পর চুলসু সেখান থেকে বেরিয়ে যায়। বাকিরা তার ওপর তখন ভীষণ রেগেছিল, কিন্তু চুলসু ওসবের তোয়াক্কাই করে না। এদিকে জিন তার বাবার সাথে বাড়ি ফিরে যায়। পরের দিন দেখা যায় জিনের বন্ধুর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আসলে তার বন্ধু নিজের অফিস রেনোভেশনের কাজ দিয়েছিল কিছু লোককে, কিন্তু তারা মাঝপথে টাকা মেরে চম্পট দিয়েছে। এখন সময় মতো কাজ শেষ না হলে জিনের বন্ধুর চাকরিটা একদম যাবে। বন্ধুর এই কান্না দেখে জিন তার বাবাকে ফোন করে আর আবদার করে একজন ভালো কার্পেন্টার পাঠাতে হবে। এরপর জিন আর তার বন্ধু যখন কার্পেন্টারের জন্য অফিসের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, ঠিক তখনই হিরোর মতো এন্ট্রি নেয় আমাদের সেই রাফ অ্যান্ড টাফ চুলসু। চুলসুকে দেখে জিন তো অবাক, কিন্তু সে নিজেকে আড়াল করে রাখে। চুলসু এসেই তার কাজ শুরু করে দেয়। জিন তখন দূরে বসে একটা ভেন্ডিং মেশিন থেকে কোল্ড ড্রিঙ্ক বের করে খেতে নিলে ঠিক তখনই চুলসু সেখানে আসে। মনে আছে তো সেই দোকানে জিন চুলসুর হাত থেকে কোল্ড ড্রিঙ্ক কিভাবে কেড়ে নিয়ে ঢকঢক করে খেয়ে নিয়েছিল? চুলসু এবার এই সুযোগটা ছাড়ল না। সে জিনের হাত থেকে কোল্ড ড্রিঙ্কটা কেড়ে নিয়ে ঠিক একইভাবে খেয়ে নেয়। ড্রিঙ্ক শেষ করে সে জিনের মুখের ওপর জিনের থেকেও বড় একটা জবরদস্ত ঢেকুর তুলে ভাব দেখিয়ে দেয়। ব্যাস, শোধবোধ। চুলসুর এই কাণ্ড দেখে জিনের কিন্তু একটুও রাগ হলো না, বরং তার হাসি পাচ্ছিল। জিন হাসতে হাসতে রাস্তা দিয়ে যেতে থাকে। তখনই চুলসু পেছন থেকে এসে তাকে জিজ্ঞেস করে, কি রে, আমি কিন্তু তোমার সেই কোল্ড ড্রিঙ্ক চোর, চিনতে পেরেছো? এই বলেই সে হাসি মুখে নিজের গাড়িতে গিয়ে বসে। কিন্তু গল্পের টুইস্ট তো এখনো বাকি। জিন যখন বাসের জন্য অপেক্ষা করছিল, হুট করে এক বাইক চোর তার ব্যাগ ছিনতাই করে পালাতে শুরু করে। চুলসু সেটা দেখতে পেয়ে নিজের গাড়ির দরজাটা এমন ভাবে খুলে দেয় যে চোর গিয়ে সোজা ওই দরজায় ধাক্কা খায়। চোর তো ধরা পড়ে, কিন্তু জিন উল্টো চোরের উপর দয়া দেখিয়ে চুলসুকে বলে, আহারে, ওকে ছেড়ে দাও না। চুলসু অবাক হলেও জিনের ব্যাগটা মাটি থেকে তুলে দেয়। তার ব্যাগ থেকে সব পেন্সিল আর আঁকার সরঞ্জাম ছড়িয়ে পড়েছিল। চুলসু আবার সেটা দেখে জিনকে খেপানোর জন্য বলে, ওরে বাবা, তুমি কি স্কুলে পড়ো না? এখন রাত হয়ে যাওয়ায় চুলসু তার সেই পুরনো খটখটে জিপ গাড়িতে জিনকে বাড়ি পৌঁছে দেয়। পরের দিন জিন আবার চুলসুর সাথে দেখা করতে সাইটে যায়, কিন্তু চুলসু সেখানে ছিল না। সে অন্য একজনকে কাজে পাঠিয়েছিল। জিন তাকে খুঁজতে খুঁজতে একটা বড়
বড় বিল্ডিং এর টপে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ভয় কুঁকড়ে যায়। আসলে জিনের উচ্চতা নিয়ে একটু ফোবিয়া ছিল। সেদিন রাতে চুলসু তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। জিন বারবার চুলসুর সামনে দিয়ে ঘুরঘুর করছিল যাতে চুলসু তাকে নোটিস করে, কিন্তু চুলসু তো তার নিজের মধ্যেই ব্যস্ত। শেষে জিন নিজেই তার কাছে গিয়ে বসে। অনেক আড্ডার পর চুলসু জিনকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে এক গ্লাস ড্রিঙ্ক দেখিয়ে বলে, যদি তুমি এটা এক চুমুকে শেষ করতে পারো তবে আজকের পর থেকে আমরা সারা জীবনের সঙ্গী, আর যদি না পারো তবে আমরা একে অপরের কাছে সারা জীবনের জন্য অচেনা হয়ে থাকবো। জিন তো আগে থেকেই চুলসুর প্রেমে হাবুডুবু খাচ্ছিল। সে এক সেকেন্ড সময় নষ্ট না করে ড্রিঙ্কটা শেষ করে দেয়। জিনের এই পাগলামি দেখে চুলসু নিজেকে আর সামলাতে পারলো না। সে জিনের কপালে একটা মিষ্টি কিস করে বসলো। ব্যাস, শুরু হয়ে গেল তাদের মিষ্টি প্রেমের গল্প। জিন এখন প্রতিদিন সাইটে যায় চুলসুর সাথে সময় কাটাতে। ওদিকে চুলসুর আর্কিটেক্ট হওয়ার পরীক্ষাও দিন দিন ঘনিয়ে আসে। আসলে চুলসু শুধু কার্পেন্টার নয়, সে মনে প্রাণে একজন আর্কিটেক্ট হতে চায়। তাই কাজের ফাঁকে সে মন দিয়ে পড়াশোনাও করে। তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। আর অন্যদিকে আমাদের মিষ্টি নায়িকা জিনও কিন্তু বসে নেই। সে নিজের হাতে চুলসুর জন্য একটা সুন্দর স্যুট তৈরি করে আর বায়না ধরে যে পরীক্ষার দিন এই স্যুটটাই পরে যেতে হবে। পরীক্ষার দিন জিন তাকে অল দ্য বেস্ট বলে হলের বাইরে অপেক্ষা করতে থাকে। আর পরীক্ষা শেষ হতেই দুজনে হাসি মুখে বাড়ি ফেরে। বাড়ি ফিরে জিন যখন একা বসেছিল, তার মনের কোণে কেবল চুলসুর ছবি ভাসছিল। মেয়ের মুখের ওই চাওড়া হাসি দেখে বাবা বুঝে ফেললেন, দাল মে কুছ তো কালা হ্যায়। বাবা জিজ্ঞেস করতেই জিন প্রথমে একটু লজ্জা পেয়ে এড়িয়ে যায়, কিন্তু পরে সব সত্যি বলে দেয়। বাবাও বেশ উদার মানুষ। তিনি বললেন, ঠিক আছে মা, ছেলেটিকে একদিন বাড়িতে নিয়ে আয়, আমি দেখতে চাই। পরদিন জিন মহা উৎসাহে চুলসুর কাছে গিয়ে বাবার ইচ্ছের কথা জানায়, কিন্তু চুলসু তো সাফ মানা করে দেয়। তার ভয় ছিল সে একজন সামান্য কাঠমিস্ত্রি, আর জিন অনেক বড় লোক ঘরের মেয়ে। এই বিয়ে কি সমাজ মেনে নিবে নাকি? সে ভাবছিল তাদের ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু জিন তাকে বোঝায়, আরে ধুর বেটা, আমরা একসাথে থাকলে সব সামলে নেব। শেষমেশ জিন একটা বুদ্ধি খাটালো। সে একটা রেস্টুরেন্টে ডিনারের ব্যবস্থা করে তার বাবাকে সেখানে ডেকে আনলো। চুলসু অনেক নার্ভাস ছিল। জিনের বাবা যখন জানতে পারলেন ছেলেটা একজন সামান্য কার্পেন্টার, তিনি খুব একটা খুশি হতে পারলেন না। এমনকি রাগের মাথায় তিনি চুলসুকে কাজ থেকে বের করে দেওয়ারও ভয় দেখান। ঠিক সেই সময় শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। রেস্টুরেন্টের গুমোট পরিবেশ সইতে না পেরে জিন ওয়াশরুমে যাওয়ার নাম করে বাইরে বেরিয়ে যায়, কিন্তু বৃষ্টির মধ্যে কিছু দূর যেতেই দুর্বল জিন মাথা ঘুরে রাস্তায় লুটিয়ে পড়ে। জিনের বোন তাকে দেখে চিৎকার করে উঠলে সবাই বাইরে ছুটে আসে। আর চুলসু তার জিনকে এমন অবস্থায় দেখে পাগলের মতো তাকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে দৌড় লাগায়। জিনের এই অবস্থা আর চুলসুর চোখে নিজের মেয়ের জন্য এমন অকৃত্রিম ভালোবাসা দেখে বাবার মন গলে জল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই ছেলেই তার মেয়ের জন্য পারফেক্ট। হাসপাতালে জিনের জ্ঞান ফিরলে সে চুলসুকে সামনে দেখে জড়িয়ে ধরে। ডাক্তার জানান অতিরিক্ত মানসিক চাপের কারণেই এই অবস্থা হয়েছে। এখন জিনের অনেক বিশ্রামের দরকার। আর তারপর ধীরে ধীরে তাদের স্বপ্ন সত্যি হয়। জিনের বাবা রাজি হয়ে যাওয়ায় ধুমধাম করে জিন আর চুলসুর বিয়ে হয়ে যায়। বিয়ের উপহার হিসেবে চুলসু জিনের হাতে একটা স্পেশাল সার্টিফিকেট তুলে দেয়। হ্যাঁ বন্ধুরা, চুলসু তার আর্কিটেক্ট হওয়ার পরীক্ষায় দাপটের সাথে পাশ করেছে। তাদের নতুন জীবনের শুরুটা হয় একদম রাজকীয়ভাবে। বিয়ের পর চুলসুর ভাগ্য কিন্তু পুরোপুরি বদলে যায়। সে বড় এক প্রজেক্টে কাজ শুরু করে। চুলসু চেয়েছিল জিনের জন্য নিজের হাতে একটা স্বপ্নের বাড়ি বানাতে। একদিন এক ক্লায়েন্ট তাকে জিজ্ঞেস করলো, এই বাড়ির ডিজাইনের পেছনে তোমার অনুপ্রেরণা কি? চুলসু এক মুহূর্ত দেরি না করে গর্বের সাথে উত্তর দিল, আমার স্ত্রী জিন। মিটিং এর দিন জিন পরম মমতায় চুলসুকে তৈরি করে দিল। চুলসু তার ডিজাইন করা মডেলটা যখন বোর্ড মেম্বারদের দেখালো, তারা তো অবাক। তার কাজের মধ্যে যে শক্তি আর ভালোবাসা ছিল তা দেখে তারা তাকে বড় একটা কন্ট্রাক্ট দিয়ে দিল। খুশিতে আত্মহারা চুলসু সাথে সাথে ফোন করে জিনকে খবরটা জানালো। জিন তো খুশিতে নাচানাচি করছে। কিন্তু বন্ধুরা, এই হাসি খুশি গল্পের আড়ালে একটা কালো মেঘ জমতে শুরু করেছে। জিনের বন্ধুরা খেয়াল করলো জিনের মুখে সবসময় হাসি থাকলেও সে ছোটখাটো জিনিসগুলো ভুলে যাচ্ছে। কখনো সে বাড়ি ফেরার রাস্তা ভুলে যায়, কখনো আবার দরজার পাসওয়ার্ড মনে রাখতে পারে না। বন্ধুরা তাকে খেপাচ্ছিল, তুই তো সবসময় চুলসুর প্রেমে ডুবে থাকিস, তাই হয়তো ভুলে যাস। কিন্তু জিন ভেতরে ভেতরে একটা ভয় পাচ্ছিল। অন্যদিকে চুলসু কিন্তু জিনের জন্য তার সবটুকু উজাড় করে দিচ্ছিল। জিন সবসময় যেমন কিচেন পছন্দ করত, চুলসু ঠিক তেমনই একটা মডার্ন কিচেন জিনের জন্য বানিয়ে দেয়। আর তারপর জিনের খুশি দেখে কে। কিন্তু চিন্তার বিষয় হলো জিনের ভুলে যাওয়ার অভ্যাসটা দিন দিন শুধু বেড়েই চলেছে। শেষমেশ উপায় না দেখে সে একজন বড় ডাক্তারকে দেখালো। ডাক্তার তাকে পুরনো অনেক কথা জিজ্ঞেস করলেন। জিন জানালো আগে এক বিবাহিত লোকের সাথে তার সম্পর্ক ছিল।
যার কারণে সেই লোকের বউ তাকে মারাত্মকভাবে মেরেছিল। সেই থেকে জিন মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিল। ডাক্তার জিনের কথা শুনে বললেন, হয়তো অতিরিক্ত স্ট্রেসের কারণে তোমার এই সমস্যা হচ্ছে, তুমি আগামী সপ্তাহে আবার এসো। ওদিকে চুলসুর জীবনে তার অতীত ফিরে এলো। একদিন তার অফিসে তার মা হাজির হয়, যে মা ছোটবেলায় চুলসুর বাবার মৃত্যুর পর তাকে ফেলে অন্য লোকের সাথে চলে গিয়েছিল। আজ সেই মা এসেছে টাকার লোভে। সে জানালো পাওনাদাররা তাকে টাকার জন্য খুব জ্বালাচ্ছে, কিন্তু চুলসুর মনে তো অনেক ক্ষত। যে মা তাকে কোনোদিন আদর দেয়নি, সে বড় হয়েছে তার ওস্তাদের কাছে। সে তার মাকে টাকা দিতে সাফ মানা করে দেয়। চুলসুর মা যখন টাকা পায় না, তখন স্বার্থপর মায়ের মতো ছেলেকে অভিশাপ দিয়ে চলে যায়। চুলসুর মনটা কষ্টে ভরে ওঠে, কিন্তু চুলসু চায় জিনের মুখে হাসি ফোটাতে। সে জিনকে এক সুন্দর জায়গায় নিয়ে গিয়ে বলে, এখানেই হবে আমাদের স্বপ্নের ঘর। জিন তখন একটা আবদার ধরে, সে চুলসুর ওই ওস্তাদের সাথে দেখা করতে চায়। চুলসু জিনের ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে তার মাস্টারের কাছে নিয়ে যায়। সেখানে চুলসু যখন সবার জন্য পানি আনতে যায়, তখন মাস্টার জিনকে একা পেয়ে একটা অবাক করা প্রশ্ন করেন, চুলসু কি তার মায়ের সাথে দেখা করেছে? জিন তো এই কথা শুনে আকাশ থেকে পড়লো। সে তো জানতো চুলসুর মা বেঁচে নেই। মাস্টার তখন জিনকে খুলে বললেন চুলসুর ছোটবেলার সেই কষ্টের গল্প। মাস্টার বোঝালেন চুলসু যেন তার মাকে ক্ষমা করে দেয়, কারণ ঘৃণা নিয়ে বেশি দিন বাঁচা যায় না। জিন এবার মনে মনে ঠিক করে সে চুলসু আর তার মায়ের দূরত্ব ঘুচিয়ে দেবে। সে গোপনে চুলসুর ঘর তল্লাশি করে একটা ঠিকানা খুঁজে পায়। পরের দিন জিন চুলসুকে সাথে নিয়ে সেই ঠিকানায় পৌঁছায়। চুলসু তার মাকে দেখে তো প্রচন্ড রেগে যায়। সে কোনোভাবেই তার মাকে ক্ষমা করতে পারছিল না। রাগের মাথায় চুলসু তার হাতের কাচের গ্লাসটা ভেঙে ফেলে, আর তার হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। চুলসু চিৎকার করে বলে, যে মা ছোটবেলায় আমাকে ফেলে অন্য পুরুষের সাথে পালিয়েছে, তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। কিন্তু জিন দমে যাওয়ার পাত্রী নয়। সে চুলসুকে জড়িয়ে ধরে বোঝায়, ক্ষমা করলে তুমি ছোট হয়ে যাবে না চুলসু, বরং তোমার মনের বোঝা হালকা হবে। জিনের মায়াবী কথা আর ভালোবাসার কাছে চুলসুকে হার মানতে হয়। সে রাজি হলো তার মাকে সাহায্য করতে। চুলসু জানতে পারে তার মা দেনার দায়ে ফেঁসে জেল খাটছে। সে নিজের কষ্টার্জিত টাকা দিয়ে পাওনাদারদের সব দেনা মিটিয়ে দিয়ে তার মাকে জেল থেকে ছাড়িয়ে আনে। যদিও চুলসুর মা তখনও অনুতপ্ত ছিল না, বরং চুলসুকে অপমানই করছিল। কিন্তু চুলসু জিনের কথা ভেবে সব সহ্য করে নেয়। দিন গড়িয়ে যায়, কিন্তু জিনের সমস্যাটা আর কমছে না। এক সপ্তাহ পর জিন আবার সেই ডাক্তারের কাছে যায়। কিন্তু বন্ধুরা, এবার যা ঘটলো তা সত্যি পিলে চমকানো। ডাক্তার জিনকে খুব সাধারণ কিছু প্রশ্ন করতে শুরু করলেন, যেমন তার বয়স কত, আজ কি বার, এমনকি তার স্বামীর নাম কি। কিন্তু জিন ফ্যাল করে তাকিয়ে রইল। সে একটা প্রশ্নেরও উত্তর দিতে পারল না। তার স্মৃতিশক্তি যেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে। জিনের এই করুণ দশা দেখে ডাক্তারও চিন্তিত হয়ে পড়লেন। জিনের অবস্থা দিন দিন এতটাই খারাপ হচ্ছে যে সাধারণ সব প্রশ্নের উত্তর দিতেও সে হিমশিম খাচ্ছে। ডাক্তার তাকে অনেকক্ষণ ধরে জেরা করলেন, কিন্তু জিন কিছুই মনে করতে পারছিল না। উপায় না দেখে ডাক্তার তাকে এমআরআই আর সিটি স্ক্যান করার পরামর্শ দিলেন। ওদিকে অফিসে যেতেই জিনের সামনে আবার এসে দাঁড়ালো তার সেই পুরনো ধোঁকাবাজ বয়ফ্রেন্ড। জিন তাকে দেখে এক মুহূর্তও দাঁড়ালো না। সে সেখান থেকে বাড়ি চলে এলো। কিন্তু বাড়িতে এসে সে যখন কাজ করছিল, হঠাৎ সে পাগলের মতো চুলসুকে খুঁজতে শুরু করে। অথচ চুলসু এতক্ষণ তার পাশেই বসেছিল। সে ভুলেই গিয়েছে যে তার প্রিয় মানুষটা তার কাছেই আছে। চুলসু যখন জিজ্ঞেস করলো, তুমি যে ডাক্তার দেখিয়েছিলে, রিপোর্ট কি এলো? জিন জানায় ডাক্তার তাকে সামনের সপ্তাহে যেতে বলেছে। পরের সপ্তাহে জিন যখন ডাক্তারের কাছে রিপোর্ট আনতে যায়, তখন ডাক্তার যে খবরটা দিলেন তা জিনের পায়ের তলার মাটি সরিয়ে দিল। ডাক্তার জানালেন জিনের আলজাইমার হয়েছে। এই রোগটা অনেকটা মাথার ভিতরে একটা অদৃশ্য ইরেজারের মতো, যা জিনের সব স্মৃতি, সব মায়া, মমতা আর ভালোবাসাকে ধীরে ধীরে মুছে দেবে। ডাক্তার সাফ জানিয়ে দিলেন, একটা সময় এমন আসবে যখন তুমি তোমার নিজেকেও চিনতে পারবে না। জিন কান্নায় ভেঙে পড়ে জিজ্ঞেস করে, এর কি কোনো চিকিৎসা নেই? ডাক্তার অসহায়ভাবে মাথা নাড়লেন। আজ পর্যন্ত এই রোগের কোনো প্রতিকার আবিষ্কৃত হয়নি। তারপর ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন, যা হয়তো স্মৃতি হারানোর গতিটাকে সামান্য কমিয়ে রাখবে, কিন্তু থামিয়ে দিতে পারবে না। বাড়ি ফেরার পথে জিনের কান্না কিছুতেই থামছিল না। তার মনে কেবল একটাই কথা বারবার বাজছিল, আমি কি তবে আমার চুলসুকেও ভুলে যাব? আমাদের সেই কোল্ড ড্রিঙ্ক কাহিনী, সেই পাগলামি, সেই ভালোবাসা, সব কি অচেনা হয়ে যাবে আমার কাছে? জিনের কাছে এখন সময়ের খুব অভাব। সে বাড়ি ফিরে চুলসুর সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে জাপটে ধরতে চাইল। কিন্তু সে কি পারবে তার এই মরণ ব্যাধির কথা চুলসুকে জানাতে? নাকি চুলসুর অগোচরেই সে হারিয়ে যাবে এক অন্ধকার স্মৃতিহীন জগতে?
জিন এখন প্রতিটা মুহূর্ত এক অজানা আতঙ্কে কাটাচ্ছে। সে চুলসুকে কিছুই বুঝতে দিল না, শুধু বলল, চুলসু, আমি কি চাকরিটা ছেড়ে দেব? আমি এখন বাড়িতে থেকে তোমার সাথে সময় কাটাতে চাই। চুলসু তো অবাক। জিন তাকে অদ্ভুত সব আবদার করছিল। কখনো বলতো ড্রেস ম্যাচিং করে পরতে, কখনো আবার সারাক্ষণ তাকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে বলতো। আসলে জিন চাইছিল চুলসুর প্রতিটা ছবি তার মনের মণিকোঠায় গেঁথে নিতে, যাতে ওই অদৃশ্য ইরেজার সেটা মুছতে না পারে। কিন্তু আড়ালে গিয়ে ওয়াশরুমে সে হাউমাউ করে কাঁদত। একদিন জিন চুলসুর জন্য টিফিন তৈরি করছিল, কিন্তু তার মনের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে সারাদিন শুয়েই রইল। ঠিক সেই সময় তার সেই পুরনো ধোঁকাবাজ বয়ফ্রেন্ডের ফোন আসে। অনেক রিকোয়েস্ট করার পর জিন তার সাথে একবার শেষ দেখা করতে রাজি হলো। ওদিকে চুলসুকে তার বন্ধুরা খেপাচ্ছিল তার সাকসেস নিয়ে, কিন্তু চুলসু যখন জিনের পাঠিয়ে দেওয়া টিফিন বক্সটা খুলল, সে পুরো থ হয়ে গেল। টিফিন বক্সে ভাত তরকারির বদলে জিন শুধু এক গাদা কাঁচা ডিম ভরে পাঠিয়েছিল। জিনের মানসিক অবস্থা কতটা বিগড়েছে চুলসু সেটা প্রথমবারের মতো বুঝতে পারে। এদিকে জিন যখন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল, মাঝপথে সে সব ভুলে যায়। সে কোন রাস্তায় যাবে, তার ফোন কিভাবে অন করতে হয়, কিচ্ছু তার মনে আসছিল না। হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে এবং সে রাস্তায় লুটিয়ে পড়ে। পুলিশ অফিসাররা তাকে সাহায্য করতে এগিয়ে এলে জিন ঘোরের মধ্যে তাদের হাত ধরতে থাকে। সে তখন জানতো না সে কোথায় আছে বা কার সাথে আছে। ঠিক তখনই তার সেই বয়ফ্রেন্ড সেখানে পৌঁছায়। জিন তাকে দেখে চিনতে পারে ঠিকই, কিন্তু এখানেই সবচাইতে বড় ট্র্যাজেডিটা ঘটে যায়। জিনের মস্তিষ্ক থেকে চুলসুর সব স্মৃতি মুছে গিয়ে কেবল সেই পুরনো বয়ফ্রেন্ডের স্মৃতিটুকু রয়ে গেছে। সে চুলসুকে পুরোপুরি ভুলে গিয়ে তার সেই এক্স বয়ফ্রেন্ডকেই নিজের বর্তমান প্রেমিক ভাবতে শুরু করলো। তারা অনেকক্ষণ গল্প করলো, কিন্তু গল্পের মাঝখানে হঠাৎ জিনের অবচেতন মন চিৎকার করে উঠল। তার মনে পড়ে যায় এই লোকটাই তো তাকে ঠকিয়েছিল। ঠকে যাওয়ার ভয়ে আর কষ্টে জিন সেখান থেকে পাগলের মতো পালাতে থাকে। এদিকে চুলসু যখন ডাক্তারের কাছে গিয়ে জিনের আসল সত্যিটা জানতে পারলো, তখন তার পায়ের তলার মাটি সরে যায়। কষ্টে যেন সে ওইখানেই পাথর হয়ে গেছে। ডাক্তার যখন জানালেন যে জিনের অ্যালজাইমার হয়েছে, চুলসু সেটা বিশ্বাসই করতে পারছিল না। সে রাগের মাথায় ডাক্তারের উপরেই ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, আপনার সাহস কি করে হলো আমার স্ত্রীকে এই কথা বলার? এই কথা জানলে তো সে ভয়েই মরে যাবে। চুলসু যখন ডাক্তারকে মারতে উদ্যত হলো, তখন হাসপাতালের বাকি স্টাফরা এসে তাকে থামালো। সেখানে এক প্রবীণ ডাক্তার চুলসুকে শান্ত করে এক করুণ সত্যি শোনালেন। তিনি জানালেন খোদ ওই ডাক্তারের স্ত্রীরও একই রোগ ছিল। ডাক্তার বছরের পর বছর চেষ্টা করেও নিজের স্ত্রীকে বাঁচাতে পারেননি। এমনকি একটা সময় তার স্ত্রী তাকে পুরোপুরি ভুলেও গিয়েছিল। ডাক্তার চুলসুকে বোঝালেন যে এই রোগের কাছে চিকিৎসা বিজ্ঞান আজও অসহায়। হাসপাতাল থেকে বেরিয়ে চুলসু পাগলের মতো জিনকে ফোন করতে থাকে, কিন্তু ফোনের ওপাশ থেকে এক অচেনা লোক জানায় ফোনটা রাস্তার ধারে পড়েছিল। চুলসু বুঝে গেল জিন কোনো বিপদে পড়েছে। সে পাগলের মতো পুরো শহর তার স্ত্রীকে খুঁজে বেড়াতে লাগলো। অবশেষে এক জায়গায় সে জিনকে খুঁজে পেল। দুজনের দেখা হতেই জিনের চোখের জল বাদ মানল না। জিন বুঝে গেল চুলসু এখন সব জানে। সে কান্নায় ভেঙে পড়ে বলল, চুলসু, তুমি ঠিকই বলেছিলে, আমাদের ভাগ্যে সুখ নেই। আমি তো তোমাকে ভুলে যেতে চাই না, কিন্তু আমার মাথার ভেতরে একটা রাক্ষস ইরেজার ঢুকে পড়েছে, যা প্রতি মুহূর্তে আমাদের সব স্মৃতি মুছে দিচ্ছে। আমি হাজার চেষ্টা করেও তোমাকে আমার বুকের ভেতরে আঁকড়ে ধরে রাখতে পারবো না হয়তো চুলসু। আমরা কখনোই সুখী হতে পারবো না চুলসু। জিন তখন অঝরে কাঁদছে আর বলছে, চুলসু, একদিন আমি তোমাকে পুরোপুরি ভুলে যাব। তোমার কাছে আমি হব কেবল এক বোঝা, যার কোনো স্মৃতি নেই। কিন্তু চুলসু জিনের হাতটা শক্ত করে ধরে বলল, আরে পাগলি, আমি তো আর্কিটেক্ট যে প্রথমবারই পরীক্ষা পাশ করেছে। আমার মেমোরি অনেক শার্প। তুমি ভুলে গেলে কি হয়েছে? আমি তোমার হয়ে আমাদের সব স্মৃতি মনে রাখবো। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাব না। চুলসু জিনকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে। জিনের স্মৃতি ধরে রাখার জন্য সে পুরো ঘর জুড়ে ছোট ছোট চিরকুট লাগিয়ে দিল। কোনটা আলমারি, কোনটা কিচেন, এমনকি চুলসুর ফোন নাম্বারটাও। প্রতিদিন সকালে চুলসু নিয়ম করে জিনকে তার নাম, ঠিকানা আর ফোন নাম্বার মুখস্থ করাতো। একদিন চুলসু কাজে বেরোনোর সময় জিন তাকে মনে করিয়ে দিল যে আজ তার মায়ের জন্মদিন, তাই যেন তাড়াতাড়ি ফেরে। কিন্তু চুলসু বেরোনোর পরেই জিনের স্মৃতি আবার ধোঁকা দিল। সে সব ভুলে রান্না করতে শুরু করলো। ঠিক তখনই জিনের সেই এক্স বয়ফ্রেন্ড আবার তার বাড়িতে এসে হাজির। জিন তখন ঘোরের মধ্যে। সে তাকেই তার আপনজন ভেবে গল্প করতে লাগলো। হঠাৎ চুলসু বাড়ি ফিরে দৃশ্যটা দেখে মাথা ঠিক রাখতে পারলো না। সেই লোকটাকে ধরে প্রচন্ড মারধর শুরু করলো। কিন্তু ট্র্যাজেডি দেখুন বন্ধুরা,
জিনের রোগটা এতটাই মারাত্মক যে সে চোখের সামনে যা দেখছিল তার ঠিক উল্টোটা ভাবছিল। সে ভাবলো চুলসু বুঝি কোনো কারণ ছাড়াই লোকটাকে মারছে। নিজের বয়ফ্রেন্ডকে বাঁচাতে জিন উল্টো চুলসুকেই আঘাত করে বসলো। চুলসু রক্তাক্ত অবস্থায় লোকটাকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দিল। এই ঝামেলার খবর পেয়ে জিনের বাড়ির লোক ছুটে আসে। জিনের বাবা যখন দেখলেন চুলসু আর জিন কেউই ভালো নেই, তিনি রেগে গিয়ে বললেন, চুলসু, আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি, তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমার সামনে পুরো জীবন পড়ে আছে, ওকে আমার হাতে ছেড়ে দাও। কিন্তু চুলসু দমে যাওয়ার পাত্র নয়। সে দৃঢ় গলায় জানালো, বাবা, ও আমার স্ত্রী, আমি ওকে মাঝ রাস্তায় ফেলে দিতে পারবো না, ও আমার কাছেই থাকবে। ট্র্যাজেডি যেন চুলসুর পিছুই ছাড়ছে না। চুলসু যখন কাজ সেরে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, জিন হাসি মুখে তাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ, কিন্তু নামটা নিল তার সেই এক্স বয়ফ্রেন্ডের। চুলসুর বুকটা যেন এক নিমিষেই চুরমার হয়ে গেল। সে কি তবে জিনের কাছে শুধুই একটা ছায়া? জিন কি এখনো সেই পুরনো লোকটাকেই ভালোবাসে? চুলসু পাগলের মতো ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব, ও কি তবে আমাকে কোনোদিন ভালোবাসেনি? ও কেন বারবার ওই লোকটার নাম নেয়? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, চুলসু, আলজাইমার রোগটা খুব নিষ্ঠুর। মানুষ যখন স্মৃতি হারাতে শুরু করে, সে সবার আগে তার বর্তমানকে ভুলে যায়। জিন তোমাকে ভুলে যাচ্ছে কারণ তুমি ওর বর্তমান, আর ওই লোকটার স্মৃতি ওর মাথায় অনেক পুরনো হয়ে গেছে। ও আসলে তোমাকেই ভালোবাসে, কিন্তু ওর অসুস্থ মস্তিষ্ক তোমাকে চিনতে পারছে না। ওদিকে জিন যখন বাড়িতে একা ছিল, হঠাৎ তার মাথার ভেতর যেন একটা বিজলি খেলে গেল। সে ঘর জুড়ে লাগানো সেই ছোট ছোট চিরকুট আর নোটসগুলো দেখতে দেখতে সব মনে করতে পারলো। সে বুঝতে পারলো এতক্ষণ সে যার সাথে কথা বলছিল, যাকে এক্স বয়ফ্রেন্ড ভেবে ভুল করছিল, সে তার প্রিয়তম স্বামী চুলসু। জিন কান্নায় ভেঙে পড়ল। সে ভাবলো, হায় আল্লাহ, আমি না চাইতেও আমার সবচাইতে প্রিয় মানুষটাকে কত বড় কষ্ট দিয়ে ফেলেছি। জিন জানতো তার এই স্বচ্ছ স্মৃতি বেশিক্ষণ থাকবে না, তাই সে তড়িঘড়ি করে একটা চিঠি লিখতে শুরু করলো। রাতে চুলসু যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরলো, সে দেখলো ঘর অন্ধকার, জিন বাড়িতে নেই। সারা বাড়ি খুঁজে সে জিনের লেখা সেই চিঠিটা পেল। চিঠিতে লেখা ছিল, চুলসু, আমাকে ক্ষমা করো, আমি তোমার মন ভাঙতে চাইনি। আমি যখন দেখি তুমি আমার জন্য কাঁদছো, আমার বুকটা ফেটে যায়। আমি শুধু তোমাকে সুখে রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ আমার কারণেই তোমার জীবনে এত কষ্ট। বিশ্বাস করো চুলসু, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি শুধু তোমাকেই মনে রাখতে চাই। আমার মনটা যদি আজ ছিঁড়ে দেখাতে পারতাম, তবে দেখতে পেতে সেখানে শুধু তোমারই নাম লেখা আছে। আমি শুধু তোমাকেই ভালোবাসি আমার প্রিয় চুলসু। জিনের সেই শেষ চিঠিতে লেখা কথাগুলো চুলসুর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। জিন লিখেছিল, চুলসু, তুমি হয়তো কোনোদিন মুখে তোমার ভালোবাসার কথা বলোনি, কিন্তু আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তার জন্য তোমার আই লাভ ইউ বলার প্রয়োজন নেই, আমি তোমার চোখের দিকে তাকালেই সেটা অনুভব করতে পারি। আমার খুব ভয় হচ্ছে চুলসু, আমি তোমাকে ভুলে যাব, আমাকে ক্ষমা করে দিও। জিন চুলসুকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল, যেন সে চুলসুর জন্য বোঝা হয়ে না দাঁড়ায়। চুলসু তো পাগল হয়ে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু আর খুঁজে পায় না। এরপর দিন যায়, মাস যায়, জিনের কোনো হদিস নেই। চুলসু যখন প্রায় হাল ছেড়ে দিয়ে নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিল, ঠিক তখনই ভাগ্যের ফেরে সে জিনের একটা হদিস পেয়ে যায়। চুলসু দেরি না করে সরাসরি পৌঁছে গেল সেখানে। জিনের সামনে গিয়ে চুলসু যখন দাঁড়ালো, জিন তখন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সে চুলসুকে চিনতেই পারলো না। বন্ধুরা, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? জিন সারাদিন শুধু ছবি আঁকতো, আর চুলসু দেখলো জিনের আঁকা প্রতিটা ছবিতে শুধু চুলসুরই মুখ আঁকা। জিন হয়তো মস্তিষ্ক থেকে তাকে ভুলে গেছে, কিন্তু তার হৃদয়ের ক্যানভাসে এখনো চুলসুর ছবিটা অক্ষত রয়ে গেছে। চুলসু হার মানল না। সে জিনকে সেই জায়গায় নিয়ে এলো যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, সেই 24 ঘন্টার সুপার শপ। চুলসু ঠিক একইভাবে জিনের সামনে একটা কোল্ড ড্রিঙ্ক তুলে ধরলো, ঠিক যেভাবে সেই প্রথম দিন দেখা হয়েছিল। সেখানে জিনের বাড়ির সবাই আর সেই ডাক্তার বাবুও হাজির ছিলেন। সবার চোখে জল, সবাই চাইছিল কোনো একটা মিরাকেল ঘটুক। চুলসুর দিকে তাকিয়ে জিন ধীরে ধীরে হাসতে শুরু করলো। সে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, আমি কোথায় আছি? চুলসু জিনের হাতটা শক্ত করে ধরে, তার চোখের দিকে তাকিয়ে জীবনে প্রথমবার বলে উঠল, আই লাভ ইউ। জিনের স্মৃতি হয়তো পুরোপুরি ফেরেনি, কিন্তু চুলসুর সেই ভালোবাসার ছোঁয়ায় তার মুখে হাসি ফুটে উঠল। সে চুলসুকে জড়িয়ে ধরল। বন্ধুরা, চুলসু হয়তো আগে কখনো তার ভালোবাসার কথা মুখে বলেনি, কিন্তু এখন সে ঠিক করেছে, জিন যতদিন বাঁচবে তাকে দুনিয়ার সব সুখ আর ভালোবাসা দিয়ে আগলে রাখবে। জিন হয়তো বারবার সব ভুলে যাবে, কিন্তু চুলসু প্রতিটা মুহূর্তে তাকে নতুন করে মনে করিয়ে দেবে যে তারা একে অপরের জন্য কতটা আপন। ভালোবাসা মানে কেবল স্মৃতি নয়, ভালোবাসা মানে এক অদ্ভুত টান যা মৃত্যু পর্যন্ত থেকে যায়। আর এভাবেই শেষ হলো অমর এক প্রেম কাহিনী।
আ মোমেন্ট টু রিমেম্বার। তো বন্ধুরা, এই মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এক কাহিনী নিয়ে। টাটা।